তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। দুদেশের অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়ে ভেবে দেখার পরামর্শ। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। এ প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞদের। হতাশ তিস্তা পাড়ের মানুষ। কোন দিক দিয়ে পানি দেবে আমরা তো তুষার নদীর খবরে জানি না। পানির অভাবে এখন আমরা আবাদ থেকে শুরু করি সবকিছু মরুভূমি। মমতা যেসব কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা, যে ওই আন্তঃনদী সংযোগ পরিকল্পনা, যে এই নদীগুলো আমরা এখান থেকে পানি কিছুটা দেবো আর তিস্তা নদীকে পানিটাকে সবটা নিয়ে যাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চুক্তি ও সমঝোতার সুফল নির্ভর করছে ভারতের আন্তরিকতার উপরই, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের সাথে রপ্তানি বাধা দূর করার পরামর্শ। ট্যানারির কারণে বুড়িগঙ্গার পর এবার ধলেশ্বরী নদীর দূষণ নিয়ে সর্বোচ্চ আদালতের উদ্বেগ। হাজারীবাগে কারখানাগুলোতে বিচ্ছিন্ন করা হলো সেবা সংযোগ। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনে রায় কার্যকর করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা। চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এবং মিশরে ঘণ্টা ব্যবধানে দুটি গির্জায় বোমা হামলা, নিহত অন্তত ৩৬, আহত শতাধিক। দ্বিতীয়টি আত্মঘাতী, দায় স্বীকার আইএসের। তিস্তা নদী বাদ দিয়ে পানি বণ্টনের প্রশ্নে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তায় যথেষ্ট পানি প্রবাহ নেই দাবি করে তোরসা, জলঢাকা ও ধরলা সহ উত্তরবঙ্গের কয়েকটি ছোট নদী দিয়ে পানি বণ্টনের পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার রাতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন মমতা। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দর কষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুল কিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের আগে সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো 1 2 3 4 আই ডোন্ট নো এনিথিং। শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে শনিবার নয়াদিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে উঠে আসে বরাবরই ঝুলে থাকা তিস্তার পানি বণ্টনের বিষয়টি। এবার তিনি বললেন, তিস্তা নয় অন্যান্য ছোট নদীর পানি দিতে রাজি পশ্চিমবঙ্গ সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিকল্প প্রস্তাবের কথা জানান মমতা। তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ঠিকই আমাদের, কারণ তিস্তা তো আমাদের লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো, লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো। এবং তিস্তার জল সত্যিই কমে গেছে, জল একদমই নেই, লিন পিরিয়ডে তো কিচ্ছু নেই। আমি নিজেও কদিন আগে দেখতে গিয়েছিলাম। তিস্তা যদি আমি দিতে নাও পারি সেটা ভাবার কারণ নেই। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকে। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাচার হয়নি, এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ধলোরা, ওই সমস্ত বলে। তিস্তা সমস্যার সমাধান করতে না পারায় বাংলাদেশের মানুষ যেন ভুল না বোঝে, সেজন্য পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেন মমতা।
একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তিস্তা সমস্যার সমাধানে তোরসা, জলঢাকা সহ উত্তরবঙ্গের কয়েকটি নদীর পানি বণ্টনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এই প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিস্তার পানি ইস্যুতে দিল্লিকে কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশের পক্ষ থেকে সবসময় গুরুত্ব দেয়া হয় তিস্তার পানি বণ্টন ইস্যুর উপর। প্রধানমন্ত্রীর চলতি ভারত সফরে এই ইস্যুতে দুপক্ষ থেকেই যখন আশার বাণী শোনানো হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এলো সম্পূর্ণ উল্টো প্রস্তাব। শনিবার নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার বিকল্প হিসেবে জলঢাকা, তোরসা, ধানসিঁড়ি সহ কয়েকটি নদীর পানি বণ্টনের প্রস্তাব দেন। তবে এই নদীগুলোকে আদতে নদী হিসেবে মানতে নারাজ তিস্তা পাড়ের মানুষ। সরেজমিনে দেখা যায় নামে নদী হলেও এগুলোতে পানির প্রবাহ বলতে কিছুই নেই। তিস্তা দিয়ে পানি দেবে না, তোষা নদী দিয়ে পানি দেবে। তোষা নদী দিয়ে কোন দিক দিয়ে পানি দেবে আমরা তো তোষা নদীর খবরে জানি না। সময়ে পানি আমরা কিন্তু পাই না, অসময়ে পাই। পানির অভাবে এখন আমরা আবাদ থেকে শুরু করি সবকিছু মরুভূম। তোরসা কিংবা জলঢাকা কিংবা ধানসিঁড়ি এই নদীগুলো আমাদের এখানে কিন্তু ওই প্রবাহ নিয়ে বহমান নয়। সেজন্য আমাদের জন্য তিস্তার পানি বণ্টন চুক্তিটাই হচ্ছে সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞরা বলছেন মমতার এই প্রস্তাব দায়িত্বজ্ঞানহীন এবং তিস্তা থেকে বাংলাদেশের দৃষ্টি সরানোর চেষ্টা। তিস্তার উপরে আমাদের যে অধিকার বা তিস্তা চুক্তির যে একটা একেবারেই তৈরি হওয়া নিশ্চিত একটি চুক্তি, সেটি থেকে আমাদেরকে অন্যদিকে পরিচালিত করার একটা চেষ্টা। মমতা যেসব কথাগুলো বলছে এগুলো বিজেপির এজেন্ডা, যে ওই আন্তঃনদী সংযোগ পরিকল্পনা, যে এই নদীগুলো আমরা এখান থেকে পানি কিছুটা দেবো আর তিস্তা নদীকে পানিটাকে সবটা নিয়ে যাব। উনি তো একটা মানে যেসব কথা, ওনার একটা দায়িত্বশীল বক্তব্য এটা ওনার হলো না। বিশেষজ্ঞদের মতে তিস্তা ইস্যুতে মমতা গুরুত্বপূর্ণ হলেও নদীটির বেশিরভাগ পানি মূলত আটকে রাখছে সিকিম। তাই এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের উপরই চাপ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। তিস্তার যে পানিটা এটা তো সিকিম আটকে রাখছে, আর সিকিম হলো ভারত সরকারের ভেতরের একটা রাজ্য, তো সেটা ভারত সরকারকে এটা নিষ্পত্তি করতে হবে। আমি বলবো যে আমাদের সরকারকে যে অবস্থানে আছে সেটা অটুট মানে অনড়ভাবে থাকতে। তারা বলছেন ভারতের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই পানির ন্যায্য হিস্সা পাবে সব অঞ্চলের মানুষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, স্থলবন্দর স্থাপন, সীমান্ত হাট বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এতে দুই দেশের আন্তঃবাণিজ্য যেমন বাড়বে, তেমনি খুলে যাবে আঞ্চলিক বাণিজ্যের অপার সম্ভাবনা। তাদের অভিমত, বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের আরোপ করা রপ্তানি বাধা দূর করার পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। তবে এসব চুক্তি ও সমঝোতার সুফল ভারতের আন্তরিকতার ওপর অনেকটাই নির্ভর করছে বলেও মনে করেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দিল্লির সঙ্গে 22টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করেছে ঢাকা। এর মধ্যে আছে কলকাতা খুলনা ঢাকা রুটে বাস সার্ভিস চালু, খুলনা কলকাতা ট্রেন চলাচল এবং রাধিকাপুর থেকে দিনাজপুরের বিরল পর্যন্ত রেল লাইন চালু। এসব সার্ভিস শুরু হলে কমে যাবে উভয় দেশের আমদানি রপ্তানি খরচ। সেই সঙ্গে এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগের সম্ভাবনা উন্মুক্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। লাইনগুলো কিন্তু খালি ইন্ডিয়া পর্যন্ত না, সেটা ইন্ডিয়া হয়ে নেপালে যাবে, ইন্ডিয়া হয়ে ভুটানে যাবে, ইন্ডিয়া হয়ে মায়ানমার যাবে, মায়ানমার হয়ে চায়না যাবে। অ্যাকচুয়ালি এই ট্রান্সএশিয়ান রেলওয়েরই একটা পার্ট হলো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কানেকশন। আমাদের ইন্ডিয়ার সঙ্গে বার্গেন করতে হবে যে আমি যেমন তোমাকে আগরতলা থেকে কলকাতায় যাওয়ার সুযোগ দিলাম, তুমি তেমনি তোমাকে হয়ে ভুটানে এবং নেপালে যাওয়ার বা মায়ানমারে যাওয়ার বা চীনে যাওয়ার সুযোগ দাও। চুক্তির সুফল ঘরে তুলতে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে হবে বাংলাদেশকে, বাড়াতে হবে রপ্তানি। তবে এক্ষেত্রে প্রধান বাধা ভারতের আরোপ করা নন ট্যারিফ ব্যারিয়ার। অর্থনীতিবিদরা বলছেন চুক্তিতে এসব বিষয় কিভাবে স্থান পেয়েছে এবং ভারত কতটুকু সহযোগিতা করবে তার উপর নির্ভর করছে চুক্তির সুফল কতটা পাবে বাংলাদেশ। কোনো আর্টিফিশিয়াল ব্যারিয়ার যেন না থাকে আমাদের বাণিজ্যে। মানসিকতা একটা আছে, বাংলাদেশ বিরোধী যে একটা মনোভাব ভারতে প্রায় আমরা পরিলক্ষিত করি, সেই বিষয়গুলো আছে। আশা করি যে আস্তে আস্তে এগুলো নিরসন হবে।
স্থলবন্দর স্থাপন সহ সীমান্ত হাটের পরিসর ও সংখ্যা বৃদ্ধি কমাবে কালোবাজারি, বাড়বে ব্যবসায়িক কার্যক্রম। তবে এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও অব্যবস্থাপনা নিরসনে জোর দিতে হবে উভয় দেশকে। যেই লোকরা আগে চোরাচালানি করতো সপ্তাহে 2-3 বার ভিতরে গিয়ে আইনসঙ্গতভাবে ভিসা ছাড়া বাণিজ্য করার সুযোগ পাবে। সুতরাং এই জিনিসটা যদি কমে যায়, এটা হলে পরে, তাহলে আমরা লাভবান হব, ওরাও লাভবান হবে। এসব চুক্তির ফলে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন উভয় অর্থনীতিবিদ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রীর ভারত সফরের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ভারতের নয়াদিল্লিতে আছেন সহকর্মী দেবাশিস রায়। সরাসরি চলে যাব তার কাছে। দেবাশিস, জানেন যে দ্বিপক্ষীয় সফরের আজ তৃতীয় দিন চলছে এবং এই তৃতীয় দিনেও কিন্তু প্রধানমন্ত্রী বেশ কর্মব্যস্ত দিনই কাটিয়েছেন। এই কর্মব্যস্ততা দিনের মধ্যে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি আজকে আজমির শরীফ অর্থাৎ আজমিরে গিয়েছিলেন। সেই আজমির থেকে তিনি ফিরেও এসেছেন এবং আপনারা জানেন যে রাষ্ট্রপতি ভবনে এবার আতিথেয়তা গ্রহণ করছেন তিনি এবং রাষ্ট্রপতি ভবনেই থাকছেন। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে সূচি অনুযায়ী যে সূচি ছিল সেই স্থানীয় সময় এখন এখানে 6:30টার কিছু বেশি বাজে এবং আমরা জানতে পেরেছি যে ঠিক 6টা নাগাদ কিন্তু এখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন এবং সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন এবং সেই সৌজন্য সাক্ষাতের পরে কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক এবং সেখানেও একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সেটিও কিন্তু আর কিছু সময় পরেই অনুষ্ঠিত হবে। দর্শক, ঠিক আমরা খুব চেষ্টা করেছিলাম রাষ্ট্রপতি ভবনে, যেহেতু পুরো প্রক্রিয়াটি চলছে বা পুরো আনুষ্ঠানিকতা চলছে, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে রয়েছে তাদের নিষেধাজ্ঞার কারণে আমরা রাষ্ট্রপতি ভবনের দিকে এগোতে পারিনি, যার কারণে রাষ্ট্রপতি ভবন থেকেই আমরা সংবাদ সংগ্রহ করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে সোনিয়া গান্ধী সেখানে জয়েন করেছেন এবং সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। আর এর বাইরে আপনারা জানেন যে গতকালকে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আজকে শেষ হবে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠকের পরে। আপনারা জানেন যে এবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধানকে বিরল সম্মাননার হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি ভবনে থাকার একটি বন্দোবস্ত করা হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু আজ রাতেই নৈশভোজেরও একটি আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর সম্মানে, সেটিও কিন্তু রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে এবং আজ এই নৈশভোজের মাধ্যমে প্রধানমন্ত্রীর তৃতীয় দিনের কর্মসূচি শেষ হবে। কাল কিছু কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বিজনেস লিডার্স যারা রয়েছেন বাংলাদেশের যারা ব্যবসায়ী প্রতিনিধি, তারা ভারতের ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বসবেন এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ কিন্তু ব্যবসায়ী দল এসেছেন, তাদের সঙ্গে একটি মতবিনিময় রয়েছে, সেটি আগামীকাল সকালবেলা অনুষ্ঠিত হবে। তো আমরা চেষ্টা করব এই নয়াদিল্লি থেকে বিশেষ করে এবারের যে ভারতের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় সফর তার সবশেষ খবর জানাতে এবং ব্যবসায়ীদের সঙ্গে কি আলোচনা হয় সেটির জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। এখন পর্যন্ত আমার কাছে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের এই ছিল সর্বশেষ। পারমিতা। দর্শক, নয়াদিল্লি থেকে দেবাশিস রায় যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সফরের আজকের বিস্তারিত সূচি। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রতিষ্ঠান পরিবর্তনে চট্টগ্রামের সনদ বাতিল হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের সহায়তা করবে বোর্ড। মানসম্মত স্কুল পাওয়া নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। সব ধরনের প্রক্রিয়া শেষে জেল কোড অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। মহামান্য রাষ্ট্রপতি নামঞ্জুর করাতে আদালতের যে রায় ঘোষণা করছে সেটা কার্যকর করতে জেল কোড অনুযায়ী যা যা করণীয় সেই প্রক্রিয়াগুলো আমরা করে যাচ্ছি। জেল কোড অনুযায়ী 21 দিনের কমে নয়, 28 দিনের ঊর্ধ্বে নয়, এই সময়ের মধ্যেই কার্যাদেশ করতে হবে, পালন করতে হবে। আমরা সেই জন্যই অপেক্ষা করছি। রায় কার্যকর করার জন্য আমাদের কারাগার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি সবই আমাদের আছে। যখন সমস্ত ফর্মালিটি শেষ হবে আমরা তখনই আমরা এইটা কার্যকর করব। এবার দেশের বাইরের খবর।
মিশরে 1 ঘন্টার ব্যবধানে দুটি গির্জায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 36 জন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। রোববার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় তান্তা এবং নিকটবর্তী আলেকজান্দ্রিয়া শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায় প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানী থেকে 130 কিলোমিটার দক্ষিণ পূর্বের তান্তা শহরের সেন্ট জর্জ কপটিক গির্জায়। এতে ঘটনাস্থলেই অন্তত 25 জন নিহত হন, আহত হন আরও অন্তত অর্ধশত। বিস্ফোরণের সময় কপটিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র পাম সানডে উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা চলছিল বলে জানা গেছে। তবে হামলায় গির্জার প্রধান ধর্মযাজক অক্ষত রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। এই হামলার প্রায় 1 ঘন্টা পর দেশটির আলেকজান্দ্রিয়া শহরের সেন্ট মার্ক কপটিক গির্জার বাইরে আরও একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত 11 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন বলে নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুড়িগঙ্গা বাঁচাতে ট্যানারি স্থানান্তর করা হলেও এবার সাভারের ধলেশ্বরী নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। ধলেশ্বরী নদীর দূষণ রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাভারে স্থানান্তরিত যেসব ট্যানারি বিদ্যুৎ গ্যাস সংযোগের আবেদন করেছে তাদের 15 দিনের মধ্যে সংযোগ দিতে বলা হয়েছে। এছাড়া জরিমানার 30 কোটি 85 লাখ টাকা মওকুফ করে শ্রমিকদের কল্যাণে প্রত্যেক ট্যানারি কারখানাকে 50,000 টাকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বারবার আলটিমেটাম ও জরিমানার নির্দেশেও যখন হাজারীবাগে থাকা ট্যানারিগুলো সাভারে যাচ্ছিল না, ঠিক তখনই উচ্চ আদালতের নির্দেশ আসে ট্যানারিগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার। এরই মধ্যে এসব সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার শুনানি হয় যথাসময়ে ট্যানারি না সরানোয় 142টি কারখানার কাছ থেকে 30 কোটি 85 লাখ টাকা বকেয়া নিয়ে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন তার কাছে তথ্য আছে বুড়িগঙ্গা বাঁচাতে ট্যানারি সাভারে স্থানান্তর করা হলেও সেখানে গিয়ে ধলেশ্বরী নদী দূষিত করছে ট্যানারিগুলো। কোনোভাবেই যেন ধলেশ্বরী নদী দূষিত না হয় এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ। বিচারপতি উল্লেখ করেছেন যে তাদের কাছে এসছে যে সাভারের ট্যানারি থেকে যে বর্জ্য নদীতে ফেলা হচ্ছে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ করে সেখানে সঠিকভাবে সেখানে অপসারণ করা হচ্ছে না, অনেক বর্জ্য সেখানে নদীতে পড়ে ধলেশ্বরী নদীর দূষণ হচ্ছে। যদি এই ট্যানারি অপসারণ করার পরে সাভারে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেক্ষেত্রে সরকারকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। একই সঙ্গে ট্যানারি মালিকদের জরিমানার টাকা মওকুফ করে প্রত্যেক কারখানাকে শ্রমিকদের কল্যাণে 50,000 টাকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত সাভারের ট্যানারি শিল্পনগরীকে সম্পূর্ণ প্রস্তুতিরও আদেশ দেওয়া হয়। অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছেন যে 142টা ট্যানারি যারা সাভারে সমস্ত ইউটিলিটি কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছেন ওনাদেরকে সরকার 15 দিনের মধ্যে বিসিককে বলে দিয়েছেন যে লাইনগুলো দিয়ে দেওয়ার জন্য। আর রাজধানীর হাজারীবাগে ট্যানারির জায়গায় আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। রোববারের এই আদেশের ফলে ট্যানারি স্থানান্তর নিয়ে সব আইনি প্রক্রিয়ার অবসান হলো বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চট্টগ্রাম সন্দ্বীপ রুটে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। অদক্ষ বোট চালক আর অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে দুর্ঘটনা। মাছ মুরগির খাবার তৈরিতে ট্যানারির বর্জ্য ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। শিল্প মালিকদের করা এক আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় 2011 সালের 21শে জুলাই মাছ এবং মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধের রায় দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে গত বছরের 7ই ডিসেম্বর শিল্প মালিকরা লিভ টু আপিল করলে তা আজ খারিজ করে দেন আপিল বিভাগ। ঢাকার ধামরায়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে 12 পাইখা গ্রামে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুবাইদা আক্তার মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্বজনরা জানান গতরাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয় জুবাইদা। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজ করতে থাকেন তারা। সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে তার ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, হত্যার পর তার চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ ও পরিবারের সদস্যরা। যে নাম্বারটা কল দিছিল, মানে বাসা থেকে ঘরের থেকে ফোন দিছিল, ফোনটা রিসিভ করে দিয়েছিল, এই ঘরে কিন্তু আইছিল। তখন এই রিসিভ করে নাকি তখন তাকে আবার আমরা উল্টে কল দিছিলাম। সে উল্টে দেখতে বললো, ভাই আপনি বোনের আমার সাথে কথা বললো, কিন্তু একটা চিকের একটা শব্দ পাইছি ভাই। এখান থেকে যে টাইনে নিয়ে বুটটা ঘাটে ফালাইছে, এটা দেখে বোঝা গেছে। তখন ওই ছেলেটা খবর করলো যে ওখানে একজন মানুষ মেয়ে পড়ে আছে যুবেটা। তখন আমরা 4-5 জন দেখছি, দেখার পরে দেখলাম যে ডান পাশের চোখটা উঠে হেলাইছে, বাম পাশের চোখটা পাড়ায় ভিডিও দেখে দিছে। তখন আমরা অনেক লোক ওখানে গেছিল, সব বের করে দিছি। যেখানে কোনো পুলিশ টুলিশ আসলে একটা আলামত থাকলে খুনি হয়তো সহজে তারা বুঝতে পারবে। এই কারণে আমরা পরবর্তী অন্য কোনো লোক যাইতে দিই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুর্গম বঙ্গোপসাগরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চট্টগ্রাম সন্দ্বীপ রুটের হাজার হাজার যাত্রী। সাগরের মাঝে বোট থেকে যেমন সি ট্রাকে উঠতে হচ্ছে, তেমনি সি ট্রাক থেকে বোটে নামতে হচ্ছে সাগরের মাঝেই। নেই দক্ষ বোট চালক, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন তো রয়েছেই। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত 2রা এপ্রিল রাতে এ ধরনের সি ট্রাক থেকে বোটে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। সন্দ্বীপ ঘুরে এসে সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বা কাঠের নৌকা। আর সে নৌকা থেকে হুড়ুহুড়ি করে লাল বোটে নামছে সন্দ্বীপের যাত্রীরা। বছরের পর বছর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ রুটের যাত্রীরা। শুধু সার্ভিস বোট নয়, সি ট্রাকের যাত্রীদেরও নামতে হয় এভাবে সাগরের মাঝে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত তটস্থ থাকতে হয় এই রুটের যাত্রীদের। এই লাল বোটে করে আমাদেরকে উঠতে হয় আপনার সি ট্রাক বা স্টিমার যেগুলোই থাকে না কেন ওগুলোতে উঠতে হয়। ওই যে উঠার যে সময়টা এটা কিন্তু খুব রিস্কি। ভাড়া আমাদের ওখান থেকে নিয়ে ফেলেছে, তারপরে এরা অতিরিক্ত ওই 10 টাকা পাওয়ার জন্য গাড়িকে স্লো করে, ওই স্লো কারণেই অ্যাক্সিডেন্টটা ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। আর বেশি লাভের আশায় প্রতিটি বোর্ডে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী। এইখানে লাফাইয়া সুন্দর মানুষ তো লাফাইয়া ব্রিজ সমুদ্রের জন্য উঠে গেছে। সাটারি যারা দাঁড়ে উনি অমান্য করে এই জাঁচটা দুটিপ করে দেওয়াতে এই দুর্ঘটনাটা ঘটে। ঘাটের মালিক চট্টগ্রাম জেলা পরিষদ হলো উচ্চ আদালতের নির্দেশনার কারণে বোট চালানে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এক্ষেত্রে দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিসির গাফিলতিকেই দায়ী করছেন তারা। সকল বোট চলাচল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ছিল, কিন্তু বিআইডব্লিউটিসিটা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা অসাবধান হয়ে চালিয়েছে, তারা কারো অনুমতি নেয় নাই। সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল। প্রতিদিন 1.5 থেকে 2,000 যাত্রী স্পিড বোট, সার্ভিস বোট এবং সি ট্রাকে করে এই রুটে যাতায়াত করে। আর স্পিড বোটে 300 টাকা এবং সার্ভিস বোট ও সি ট্রাকের ভাড়া 100 টাকা। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এরপর লাইফ জ্যাকেট সহ নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু 2 দিন না পেরিতে সেই আগের অবস্থায় ফিরে যায় এই রুটের যাত্রীরা, অর্থাৎ ভুলে যায় সবকিছু এবং জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্গম সাগর পাড়ি দেয় সন্দ্বীপবাসী। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে সনদ বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে সহায়তা করবে শিক্ষা বোর্ড, একথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। বারবার সতর্ক করার পরও অতিরিক্ত ফি কমানোর উদ্যোগ না নেওয়ায় স্কুলগুলোর সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া 6টি স্কুলের শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনে বোর্ড সহায়তা করবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এর পেছনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গাফিলতি এবং অভিভাবকদের সচেতনতার অভাবকেই দুষলেন তিনি। স্কুল কর্তৃপক্ষ নিয়মের তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে ফি আদায় করেছে। অবশ্য অভিভাবকদের আমি শুধু এটা বলি যে এই ব্যাপারগুলিতে আরো অনেক আগের থেকেই সচেতন হওয়া দরকার ছিল। অভিভাবকদের অপশন, ওনারা ওনার সন্তানদের কোন স্কুলে নিতে চান, কিভাবে নিতে চান, আমরা সর্বতোভাবে সহযোগিতা করার জন্য আছি।
মূলত চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ভর্তি ফি আদায়ের ব্যাপারে জেলা প্রশাসনের অনুসন্ধান। অভিযুক্ত 11টি শিক্ষা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন বারবার সতর্ক করলো বেপরোয়া মনোভাব দেখিয়ে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে গড়ে মিশেছিল স্কুলগুলোর। অথচ জেলা প্রশাসনের সতর্ক বার্তা পেয়ে 35টি স্কুল আদায়কৃত টাকা ফেরত দিয়েছে কিংবা সমন্বয় করেছে। আমরা তাদেরকে নিয়ে একাধিকবার মিটিং করেছি, বসেছি, তাদেরকে বুঝিয়েছি, বলেছি যে সরকারি নীতিমালার বাইরে আপনারা ফি নেবেন না। তারপরে আমাদের ডাকে বেশ কিছু প্রতিষ্ঠান ছাড়া দিয়েছে। আর সর্বশেষ যাদেরকে সাড়া পাই নাই আমরা, তাদের বিরুদ্ধেই মূলত আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানিয়েছে অভিযুক্ত স্কুলগুলো। মন্ত্রণালয় থেকে চিঠি আসুক বা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে দিবে, শিক্ষা বোর্ড আমাদেরকে জানাবে, ওটার বিস্তারিত পড়ে বা দেখে কি হয়েছে সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শিক্ষার্থীরা যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে অভিভাবকরা। তারা বন্ধ করবে তাহলে সবাইকে, তো ছাত্রছাত্রী আছে সবাইকে ভালো স্কুলে ভর্তি করাইতে হবে। এপ্রিল চলতেছে, তাহলে বাচ্চাদের একটা সুযোগ সুবিধা নাই প্রথমত, কারণ মাঝখানে যদি এসে যায় তাহলে বাচ্চাদের একটা ভবিষ্যৎ কোথায়। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হয় শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রামের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ বাতিল এবং আরো 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নানা নামে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত বাড়তি আদায় করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লার ডাস্টবিন থেকে আহত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতকটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে দত্তক নিতে এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ করেছে এক দম্পতি। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে ফুটফুটে এই শিশুটির। শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার একটি মাঠের পাশে ডাস্টবিন থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী আলমগীর হোসেন জানান, ওই ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় একটি ব্যাগের ভেতরে শিশুটিকে দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে দত্তক নেওয়ার আবেদন করলে থানা কর্তৃপক্ষ আলমগীর হোসেন ও লিপি বেগম দম্পতির মাধ্যমেই শিশুটিকে হাসপাতালে পাঠায়। বাচ্চা আমি দত্তক নিচ্ছি এবং আমি পালতে ইচ্ছুক, এবং আমি এবং আমার ফ্যামিলির সবাই আমরা খুব খুশি বাচ্চাটা পাওয়াতে। আমার ছেলের যা দিব আমি এরও এক সমান অধিকার সবকিছু আমি ওরে দিয়ে দিব। খুব ই করে আমি বিয়ে শাদী দিয়ে টাকা পয়সা যা জায়গা জমি যেখানে যা আছে আমি অর্ধেক সম্পদ আমার মেয়ের আমি দিব। শিশুটি খোলা আকাশের নিচে দীর্ঘ সময় পড়েছিল, এতে তার ঠান্ডা লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুরো গলার সামনে দিয়ে একদম পুরোপুরি একদম শ্বাসরোধ করার যে চিহ্ন, এরকম একটা চিহ্ন ছিল। আর বাচ্চা যেহেতু অনেকক্ষণ ধরে খালি গায়ে ছিল, বাচ্চা টেম্পারেচার একটু কম হয়ে গেছিল, মোটামুটি এখন সুস্থ আছে। এদিকে শিশুটিকে নিতে কোনো দাবিদার না থাকায় এবং আলমগীর লিপি দম্পতি শিশুটিকে নিতে আগ্রহী হয় তাদের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আসলে কোনো একটা ছেলে আছে, কোনো মেয়ে নেই, তারা এটাকে দত্তক নেওয়ার জন্য তারা আমাদের কাছে মৌখিকভাবে আবেদন করে। আমরা যখন দেখলাম যে বাচ্চাটা একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকটা অসুস্থ, তাৎক্ষণিকভাবে আমরা ওদের হেফাজতের মাধ্যমে আমরা তাকে হাসপাতালে পাঠাই। ম্যাজিস্ট্রেটকে অবহিত করা বা অন্যান্য বিষয়গুলো আমরা ওই আইনানুগ ব্যবস্থা ওটা প্রক্রিয়া দিন। এরই মধ্যে আলমগীর হোসেন নিজে বাদী হয়ে কুড়িয়ে পাওয়া শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাশরাফির অবসর প্রসঙ্গে বিতর্কের আগুন আরো উস্কে দিলেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ম্যাচকে টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে মাশরাফির অবসরের সিদ্ধান্তকে একান্তই ব্যক্তিগত বলে অভিহিত করেন তিনি। আমাদের কথা ছিল যে ও হয়তোবা অধিনায়কতা ছাড়বে যদি সিলেকশনে ওর শরীর দিচ্ছে, কারণ এটা একটা পারফরমেন্সটা একটা বড় ব্যাপার। ডেফিনেটলি ক্যাপ্টেনেরও পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বড় কথা শারীরিক ব্যাপারটাও থাকে যে ও ফিটনেসটা কতটুকু থাকবে, বা এটাও একটা ব্যাপার যে যদি ও তার আগে ব্রেকডাউন হয় তখন তো একটা দেরি হয়ে যাবে। তো যেটা হবে যে হয়তোবা যেটা বোর্ডের ইয়ে ছিল যে ও ক্যাপ্টেন্সি থাকবে না, বাট ও যদি সিলেকশনে হয় তো ওরা সিলেক্ট হলে খেলবে, না হলে খেলবে না। আমার মনে হয় যে এটা ওর পুরো ব্যক্তিগত ব্যাপার, কখন ওর ছাড়তে যাবে এটা থেকে অনেকে অনেক রকমের কথা বলেছে। আমি মনে করি এই কথাগুলো টোটাই সত্যি কথা না। হ্যাঁ, বোর্ড থেকে অবশ্যই আলাপ হয়েছে এই ব্যাপারটা নিয়ে, কারণ 2015 থেকেই মাশরাফি একবার বলেছিল যে রিটায়ার করবে ক্রিকেট থেকে খুব শীঘ্রই, তখন থেকে কথাটা হচ্ছিল।
ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো মাশরাফির সঙ্গে একই দলে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন মুশফিকুর রহিম। এছাড়া নতুন দলের হয়ে নতুন মৌসুমের চ্যালেঞ্জটাও ইতিবাচকভাবে নিচ্ছেন মুশি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে দুপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে 50 লাখ টাকায় চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। নতুন ক্লাবে খেলছে তো অবশ্যই তাদেরও টার্গেট আছে এবং আমারও পার্সোনাল ইন্ডিভিজুয়াল টার্গেট আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো যেন তাদের যে টার্গেট আছে সেটা ফুলফিল করার। আর এর আগেও ওই যে ক্লাবে খেলছি সেই ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল, তো অবশ্যই এবারও আমাদের টিমটা অন্য অন্য ক্লাবের মতো স্ট্রং না হলেও আল্লাহর রহমতে সিনিয়র জুনিয়র খুব মিলিয়ে একটা মোটামুটি ভালো টিম হয়েছে। এখন ইনশাল্লাহ আমরা যদি মাঠে পারফর্ম করতে পারি তাহলে রেজাল্ট অবশ্যই ভালো। আমার এটা অনেক বড় প্রিভিলেজ, কারণ ওনার মতো একজন প্লেয়ারের সাথে খেলতে পারার, এবং এটা যেন স্মরণীয় হয়ে থাকে এবং ইনশাল্লাহ চেষ্টা করবো সেভাবে পারফরমেন্স করা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব মমতার। অন্যান্য নদীর পানি বন্টনের বিষয় ভেবে দেখার পরামর্শ। এ প্রস্তাব অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিশেষজ্ঞের। ট্যানারির কারণে বুড়িগঙ্গার পর এবার ধলেশ্বরী নদীর দূষণ নিয়ে সর্বোচ্চ আদালতের উদ্বেগ। হাজারীবাগে কারখানাগুলোতে বিচ্ছিন্ন করা হলো সেবা সংযোগ। জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ। জেল কোড মেনে রায় কার্যকর করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার ধামরাইয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ। এবং মিশরে ঘণ্টা ব্যবধানে দুটি গির্জায় বোমা হামলা, নিহত অন্তত 36, আহত শতাধিক। দ্বিতীয়টি আত্মঘাতী, দায় স্বীকার আইএসের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।